সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,755 ফুট উচ্চতায় হিমালয়ের কোলে অবস্থিত এই অলৌকিক ধাম কেদারনাথ। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত মহাদেবের দর্শনের জন্য পাড়ি দেয় এই কঠিন পথ। আমরাও এই কঠিন পথ পাড়ি দিয়েছিলাম 21শে মে 2026-এ। হ্যাঁ, সেই ছোটবেলা থেকে দেখা স্বপ্ন পূরণ করতে। কেদারনাথ সিরিজের 2 থেকে 3টে ভিডিওর মধ্যেই আমি আপনাদের সম্পূর্ণ ধারণা দিয়ে দেব আপনারা কেদারনাথ যাবেন কিভাবে, কত খরচ হবে, কোথায় থাকবেন, কিভাবে খাওয়া দাওয়া করবেন এবং সম্পূর্ণ ট্যুর প্ল্যানটা করবেন কিভাবে। তাহলে চলুন আজকের এই প্রথম পর্ব শুরু করা যাক। আমাদের পাড়ার মন্দিরের মহাদেবের কাছে আশীর্বাদ নিয়ে সবাই মিলে একসাথে রওনা দিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। শহরের তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি ছাড়িয়েছে। পায়ে হেঁটে আমরা ওল্ড কমপ্লেক্সের দিকে রওনা দিই, কারণ আমাদের ট্রেন ওল্ড কমপ্লেক্স থেকে। আমরা প্রবেশ করে জায়ান্ট স্ক্রিনে দেখি আমাদের ট্রেনের নাম্বার এবং প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছে। আমরা রওনা দিই নির্ধারিত প্ল্যাটফর্মের দিকে। 11 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দেখি 13037 কুম্ভ এক্সপ্রেস অলরেডি প্ল্যাটফর্মে চলে এসেছে। আমরা আমাদের নির্ধারিত M1 কোচের দিকে চলে যাই। 21শে মে 2026 একটা স্বপ্ন পূরণের দিন। হ্যাঁ, সেই ছোটবেলা থেকে দেখা স্বপ্ন বাবা কেদারনাথ যাত্রা করার। আজকে এসে 2026-এ কিন্তু আমাদের সেই স্বপ্ন পূরণ হচ্ছে। আমরা 6 জন মিলে আজকে হাওড়া থেকে রওনা দিচ্ছি হরিদ্বারের উদ্দেশ্যে কুম্ভ এক্সপ্রেস ধরে। আমরা টিকিট করেছি 3 টায়ার ইকোনমিতে। চলুন, ট্রেন তো দিয়ে দিয়েছে হাওড়া স্টেশনে 11 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের টিকিট করেছে M1 এবং M2-তে মিলিয়ে মিশিয়ে। আমরা 60 দিন আগে যখন টিকিট ওপেন হয় সকাল 8টা বেজে 2 মিনিটে টিকিট কেটেছি, তাও RAC 1 থেকে 6 হয়েছিল। আজকে এসে সেই টিকিট কনফার্ম হয়েছে 5টা আর 1টা রয়ে গেছে RAC। 4টে টিকিট পড়েছে M1 3 টায়ার ইকোনমিতে এবং M2-তে পড়েছে 2টো টিকিট, তার মধ্যে আবার একটা RAC। চলুন ওঠা যাক ট্রেনে। এই হচ্ছে M1 কোচ। চলুন উপরে উঠি। তবে একটা ভালো হয়েছে যে সাইড লোয়ার সাইড আপার পড়ে গেছে, এই যে 71 আর 72, এবং সেই সামনে পড়েছে 23 এবং 24। ভিতরে একদম বেশ ভালো ভিড় রয়েছে। যাক, ট্রেনে উঠে আমাদের সিটে কিন্তু ব্যাগপত্র রেখে দিয়েছি। যারা মে জুন মাসে কেদারনাথের যাত্রা করবেন অবশ্যই 3 টায়ার ইকোনমিতে বা 3 টায়ার এসিতে টিকিট কাটবেন, কারণ বাইরে যতটা গরম ভেতরে ঢুকলে কিন্তু ততটাই আরাম হচ্ছে। কুম্ভ এক্সপ্রেসের কোচ পজিশনগুলো একটুখানি আপনাদেরকে বলে দিই। সামনে 2টো জেনারেল, পেছনে 2টো জেনারেল রয়েছে, 2টো স্লিপার, 2টো এসি 3 টায়ার, 2টো এসি 3 টায়ার ইকোনমি, 2টো এসি সেকেন্ড ক্লাস এবং একটা রয়েছে কিন্তু এসি ফার্স্ট ক্লাস। ট্রেনে উঠে তো সিটে ব্যাগ রেখে দিয়েছি। চলুন এখন দেখিয়ে দিই ওয়াশরুমের ব্যবস্থা কী রকম কী রয়েছে। এই রয়েছে বাইরে ওয়াশ বেসিন এবং মিরর। চলুন ভিতরে প্রবেশ করে দেখে নিই। যেহেতু একেবারে এখন প্রথম, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন বায়ো টয়লেট রয়েছে। এদিকে রয়েছে কিন্তু ওয়াশ বেসিন, অবশ্যই কিন্তু হ্যান্ড ওয়াশ রয়েছে। এসিতে ট্রাভেল করলে এটা হচ্ছে সব থেকে বেস্ট জিনিস। আর সুন্দর একটা মিরর রয়েছে, তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এইদিকের ওয়াশরুমটা ছিল ইন্ডিয়ান, ঠিক তার এইদিকে অপোজিট হবে অবশ্যই ওয়েস্টার্ন। এই দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। টয়লেট পেপারও রয়েছে। ঘড়িতে সময় ডট দুপুর 1টা। একদম নির্ধারিত সঠিক সময়ে হাওড়া স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে কুম্ভ এক্সপ্রেস রওনা দিল দেরাদুনের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য হরিদ্বার। হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়তে ছাড়তেই কেউ চেন পুল করেছে, হয়তো তাদের বাড়ির কেউ আসেনি, এইরকম কোনো কেস হবে, যার জন্য কিন্তু ট্রেন দাঁড়িয়ে পড়লো এবং RPFরা ছুটে ছুটে এসে দেখলো। এই যে এই লোকটাকে ধরেছে, চেন টেনেছে বলে, ভ্যাকিউম করেছে বলে। চেন টানার পর মোটামুটি 5 মিনিট ট্রেন দাঁড়িয়ে থাকলো। তারপরে যাকে ধরলো তাকে তো নিয়ে চলে গেল সোজা RPF অফিসে। আমাদের ট্রেন আবার রওনা দিল। হাওড়া থেকে ছাড়ার পর কুম্ভ এক্সপ্রেস একেবারে কিন্তু ঝড়ের গতিতে চলছে, 130-এ চলছে। হাওড়া থেকে ছাড়ার পর এই ট্রেন একেবারে 199 কিলোমিটার নন স্টপ গিয়ে প্রায় 2.5 ঘন্টা পরে দাঁড়াবে আসানসোল জাংশনে। 6 বন্ধু মিলে জার্নি, 6 রকম খাবার তো আসবেই। উফ, এটা দেখেই তো জিভে জল পড়ছে। তার সাথে রয়েছে পরোটা, আর এখানে রয়েছে স্পেশাল আলু ভাতে ভাত শুধুমাত্র এর জন্য। ট্রেন ছেড়েছে আধা ঘন্টা হলো, মোটামুটি দুপুর 2টো বাজতে যায় প্রায়। যেহেতু ট্রেনে প্যান্ট্রি রয়েছে, বিভিন্ন ধরনের খাবার, চা, ভেজ বিরিয়ানি, ডিম বিরিয়ানি সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে, জলও। বর্ধমানে আমাদের সাথে দেখা হলো ডাউন রাধিকাপুর হাওড়া কুলিক এক্সপ্রেসের সাথে। না, আমাদের ট্রেনের বর্ধমানে কোনো স্টপেজ নেই, একদম ডাইরেক্ট আসানসোল। ঘড়িতে সময় দুপুর 2টো বেজে 24 মিনিট। আমাদের ট্রেন ঢুকেছে বর্ধমান স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। যদিও এখানে কোনো অফিসিয়াল হল্ট নেই, সিগন্যাল না পেয়ে ট্রেন দাঁড়িয়েছে।
প্রায় 10 মিনিট হয়ে গেল বর্ধমান স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন দাঁড়িয়ে রয়েছে, সিগন্যাল পায়নি এখনো পর্যন্ত। ঘড়িতে সময় বিকেল 4:04 এবং নির্ধারিত সময় থেকে 45 মিনিট দেরিতে হাওড়া থেকে 200 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমাদের ট্রেন চলে এলো আসানসোল জংশনে। এখানে এই ট্রেনের স্টপ রয়েছে 5 মিনিট এবং এইখান থেকে ছাড়ার পর এই ট্রেন ননস্টপ 25 কিলোমিটার গিয়ে দাঁড়াবে চিত্তরঞ্জনে। যেহেতু লেটে রয়েছে 5 মিনিট দাঁড়াবে না, তার আগেই ট্রেন ছেড়ে দেবে। ট্রেন ভালো স্পিডে চলছিল, শুধুমাত্র সিগন্যালের জন্য হয়তো লেটটা হলো, তবে আগে গিয়ে আশা করি একদম মেকআপ করে দেবে। গত বছর যখন হরিদ্বার, দেরাদুন, মুসুরি এবং মথুরা বৃন্দাবন ঘুরেছিলাম তখন কিন্তু এই ট্রেনেরই স্লিপার ক্লাসে গিয়েছিলাম। মৌমিতা আহান গিয়েছিল, অতটা অসুবিধা হয়নি, সেই বছর এতটা গরম ছিল না। এই বছরে আজকে দেখাচ্ছে 42 ডিগ্রি গরম, ফিলস লাইক একেবারে 44-45 ডিগ্রি। এসি কামরায় রয়েছি, ভিতরে অত কিছু বোঝা যাচ্ছে না, বাইরে কিন্তু বেশ ভালো গরম। ঘড়িতে সময় বিকেল 4:09, 5 মিনিটই দাঁড়ালো আসানসোল জংশনের। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে চিত্তরঞ্জনের উদ্দেশ্যে কুম্ভ এক্সপ্রেস। যেহেতু এই ট্রেনে প্যান্ট্রিকার রয়েছে, খাবার দাবারে কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না। বিভিন্ন ধরনের খাবার দাবারে কিন্তু যে প্যান্ট্রিকারের দাদারা সার্ভিসে রয়েছে তারা কিন্তু সার্ভিস করছে। জল পাওয়া যাচ্ছে, সব রকমই জল রয়েছে, কোল্ড ড্রিঙ্কস, এবং রাতের খাবার দাবারও এই ট্রেনে অ্যাভেলেবেল রয়েছে। একটু পরেই হয়তো অর্ডার নিতে আসবে। যেহেতু আমরা বাড়ি থেকে দুপুরবেলা ট্রেনে উঠেছি, আমাদের হাওড়ার কাছাকাছি বাড়ি, সবাই বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসেছি। আজকে রাতের খাবারটা মোটামুটি হয়ে যাবে, কালকে দুপুরের লাঞ্চটা অবশ্যই ট্রেন থেকে নিয়ে করব। ঘড়িতে সময় বিকেল 4:37, 13037 কুম্ভ এক্সপ্রেস প্রবেশ করলো চিত্তরঞ্জনের 3 নম্বর প্ল্যাটফর্মে। বেশ সুন্দর স্টেশনটা। বিকেল 5টা বাজে আর ওয়েদার একেবারে চেঞ্জ, বৃষ্টি হবে কিন্তু, পুরো মেঘলা আকাশ হয়ে গেছে। কথা বলতে বলতেই একেবারে জোরে এসে গেছে বৃষ্টি, খালি চোখে দারুণ লাগছে। চিত্তরঞ্জন থেকে ছাড়ার পরে এই ট্রেন ননস্টপ 55 কিলোমিটার গিয়ে দাঁড়াবে মধুপুর জাংশনে, এবং বাইরে বৃষ্টি হচ্ছে। দেখুন সুন্দর একেবারে মনোরম ওয়েদার। মোটামুটি আসানসোল ছাড়ার পর এবং চিত্তরঞ্জন ছাড়ার পর আমাদের এসি কোচেও কিছু আনরিজার্ভ প্যাসেঞ্জার ওঠে। তারপরে যে সমস্ত রিজার্ভ প্যাসেঞ্জাররা রয়েছে তারা কিন্তু প্রতিবাদ করতে সবাই নেমে পড়েছে, বা আশেপাশের কামরায় চলে গেছে। নেমে পড়েছে বলতে সেরকম অসুবিধা হয়নি। ভয় হচ্ছে এই যে মধুপুর ঢুকছে, তারপরে জসিডি, পাটনা সাহেব, পাটনায় কীরকম কী পরিস্থিতি হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমরা হাওড়া থেকে এই ট্রেনের টোটাল কভার করব 1535 কিলোমিটার। তার মধ্যে এই ট্রেন মোট 22টা স্টপেজে দাঁড়াবে এবং 23 নম্বর স্টপেজ হচ্ছে হরিদ্বার। আপাতত ট্রেন 50 মিনিট লেটে চলছে। হরিদ্বার পর্যন্ত যেতে যেতে সময় লাগবে কালকে প্রায় দুপুর 3:50। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আপাতত ট্রেন ঠিকঠাকই চলছে, কিন্তু নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 2 মিনিট লেটে মধুপুর জাংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করেছে আমাদের ট্রেন। আশা করি আগে গিয়ে এই ট্রেন কিন্তু তার লেট মেকআপ করে দেবে। রাত্রে বেশ ভালো স্পিডে এই ট্রেন চলে, আমি আগেও জার্নি করেছি। মধুপুর থেকে সেইভাবে কোনো আনরিজার্ভ প্যাসেঞ্জার আমাদের কোচে ওঠেনি, তবে মধুপুরে 2 মিনিট স্টপ ছিল, 2 মিনিটই স্টপ দিল, এবং এরপরে 30 কিলোমিটার ননস্টপ ট্রেন গিয়ে দাঁড়াবে জসিডিতে, বাবা বৈদ্যনাথ ধামের শহরে, মানে একটা জ্যোতির্লিঙ্গ। এই ট্রেনে আমরা মোটামুটি 2টো জ্যোতির্লিঙ্গ কভার করে যাব। এক হচ্ছে বাবা বৈদ্যনাথ ধাম জসিডি, তারপরে হচ্ছে বারাণসী বাবা বিশ্বনাথ ধাম, আর আমরা যাচ্ছি বাবা কেদারনাথ ধাম। ঘড়িতে সময় সন্ধ্যে 6টা। নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 12 মিনিট লেটে জসিডি জাংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে আমাদের কুম্ভ এক্সপ্রেস। জসিডিতে ঢুকতেই দেখুন নেওয়া হচ্ছে এই যে ছোলে গায়ে না, হ্যাঁ ছোলার চিপস বানিয়ে দেবে মোটামুটি কাঁচা লঙ্কা লেবু দিয়ে 20 টাকা প্লেট। ঘড়িতে সময় রাত 8:30। নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 12 মিনিট লেটে মোকামা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করেছে আমাদের ট্রেন। সন্ধ্যের দিকে একটুখানি শুয়ে রেস্ট নিয়ে নিলাম, তারপরে উঠে একটুখানি টিফিন করে নিলাম। মোটামুটি হাওড়া থেকে 443 কিলোমিটারের জার্নি কমপ্লিট হয়ে গেল। এরপরে ট্রেন দাঁড়াবে বাখতিয়ারপুর, তারপরে পাটনা সাহেব এবং তারপরে পাটনা। ঘড়িতে সময় এখন 8:30। অনেকেই কিন্তু শুয়ে পড়েছে এবং ভিতরে বেশ ঠান্ডা।
আর মোটামুটি যোশীডি পর থেকে সেইভাবে আনরিজার্ভ প্যাসেঞ্জার আর ওঠেনি এসি কোচে। এটা একটা ভালো জিনিস, যারা কমপ্লেন করেছিল খুব ভালো করেছে। আপনাদেরও এই রকম অসুবিধা হলে আপনারা 139-এ কমপ্লেন করতে পারেন বা টুইট করতে পারেন। মোটামুটি এবারে একটু রাতের খাবারটা খেয়ে নিতে হবে, কারণ সকালবেলায় দাদারা সব ঘর থেকে এনেছে, আমি সেরকম কিছু আনিনি। দাদা এনেছে রুটি, তার সাথে আলু ভাজা। বেশি রাত হলে খারাপ হয়ে যাবে। খেয়ে দিয়ে একটু বসে গল্প করব, তারপরে কিন্তু শুয়ে পড়তে হবে, সকাল সকাল উঠতে হবে। চলুন তাহলে, মোটামুটি এখন এবার শোয়ার পালা। দেখা হচ্ছে সকালবেলা। চলুন, এই যে সমস্ত কিছু এখানে আমার রাখাই রয়েছে, বালিশ, ব্ল্যাঙ্কেট, তার সাথে এখানে দুটো চাদর। চলুন, গুড নাইট। ঘড়িতে সময় এখন সকাল 7:40। ঘুম ভাঙতেই নামলাম লখনৌ স্টেশনে। ট্রেন ঢুকেছে 5 নম্বর প্ল্যাটফর্মে। মোটামুটি 15 মিনিট দেরিতে লখনৌ পৌঁছেছি আমরা। ট্রেন অনেক লেট মেকআপ করে দিয়েছে। কালকে রাত্রে পাটনা আসার আগেই তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। বেশ ভালো ঘুম হয়েছে রাত্রে, সেই রকম কোনো অসুবিধা হয়নি। আনরিজার্ভ প্যাসেঞ্জাররা কোনো রকম বিরক্ত করেনি, আর ঘুমটা বেশ ভালো হয়েছে। একেবারে সকালে যখন ঘুম থেকে উঠি দেখি এসে গেছি আমরা লখনৌতে। মোটামুটি 1044 কিলোমিটার জার্নি করে একটুখানি লখনৌ স্টেশনের বাইরে নামলাম ভিউ দেখার জন্য। ওখানে জলের কাউন্টার ছিল, জল কিনে নিলাম। তারপরে লখনৌ থেকে ট্রেন ছেড়ে দিল। লখনৌ থেকে ছাড়ার পর একেবারে 235 কিলোমিটার এই ট্রেন নন স্টপ গিয়ে দাঁড়াবে বারেলি জাংশনে। ট্রেনে খাবার দাবারে কোনো রকম কোনো অসুবিধা নেই। প্যান্ট্রি কার যেহেতু রয়েছে, সমস্ত রকমের খাবার দাবার অ্যাভেলেবেল। ব্রেকফাস্টে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হচ্ছে দেখলাম, ব্রেড অমলেট, তারপর ব্রেড বাটার, তারই সাথে পোহা, এই সমস্ত কিছু। কিছু একটা কিনবো, খাবো। তাছাড়াও ব্যাগে তো মুড়ি টুড়ি রয়েছে, কোনো রকম অসুবিধা হবে না। মোটামুটি সকাল সকালে 1 বস্তা মুড়ি, তার সাথে প্যান্ট্রি থেকে নিয়ে নিলাম চা। 10 টাকায় নিচ্ছে, ওভার চার্জ করছে না, ঠিকঠাকই রয়েছে। একেবারে সকালটায় মুড়ি, তার সাথে চা। প্যান্ট্রি থেকে এই ভাই কালকে রাত্রে অর্ডার নিতে এসেছিল, আজকে দুপুরের খাবারও অর্ডার নিতে এসেছে। মোটামুটি দুপুরের খাবার অর্ডার দিয়ে দেবো আমরা তো M1-এ রয়েছি, আর M1-এর ওয়াশ বেসিনটা এখন এই ধরনের ভাবে নোংরা হয়ে রয়েছে, যার জন্য আমি কমপ্লেন করলাম। এই যে এখানে ইনস্ট্যান্ট সেবা নাম্বার রয়েছে, সেটাতে 139-এ কল করার কোনো দরকার নেই। এই টয়লেট বা ক্লিনিং এর কোনো রকম সমস্যা হলে এই নাম্বারে ফোন করলেই হবে। আমি করেছি, দেখি কখন এসে পরিষ্কার করে। বন্ধুরা মিলে ঘুরতে এলে এইগুলোই তো, খাবার দাবারের অভাব নেই। সবাই বাড়ি থেকে বিভিন্ন ধরনের খাবার দাবার এনেছে। এই যে আমার ভাই এনেছে একদম গুড় দিয়ে নারকেলের নাড়ু। ট্রেন মোটামুটি সমস্ত লেট মেকআপ করে দিয়েছে। ঠিকঠাক সময়ে আমরা হরিদ্বার পৌঁছে যাব। আর প্যান্ট্রিতে দুপুরে খাবার অর্ডার দিয়ে দিলাম। ভেজ থালি 1 থালি 150 টাকাই বলছিল। আমরা ভেজ খাবো 4 জন, 4টে ভেজ থালি, এবং 2 জন খাবে এগ, 2টো এগ থালি দেওয়া হলো অর্ডার। আচ্ছা, আমি যে কমপ্লেন করেছিলাম, ওয়াশ বেসিনটা কিন্তু এসে পরিষ্কার করে দিয়ে চলে গেছে, কোনো রকম অসুবিধা নেই। ট্রেন জার্নি সবসময় সবারই পছন্দের, কারো পছন্দের নয় বলা যায় না। তবে স্লিপারে জার্নি করলে কি হয়, জানালা থেকে বেশ ভালো ভালো ভিউ দেখা যায়। এসি কামরা, জানলা থেকে তো একটুখানি আবছা ভিউ দেখা যাচ্ছে, কারণ কাঁচগুলো সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন নয়। এবং যখনই দরজায় এসে দাঁড়াচ্ছি, যেহেতু এসিতে থাকছি সবসময়, বেশ ভালো গরম লাগছে। একটুখানি বাইরে এলাম, কারণ আধা ঘন্টার ভিতরেই আমাদের ট্রেন প্রবেশ করবে বারেলি জংশনে। হ্যাঁ, সেই বিখ্যাত ঝুমকা নগর। বন্ধুরা, মোটামুটি হাওড়া থেকে 1278 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে চলে এলাম বারেলি জংশনে। এই বারেলির পরের এই ট্রেনের স্টপেজ হচ্ছে আমাদের মুরাদাবাদ, তারপরে লাক্সার, তারপরেই হচ্ছে হরিদ্বার। মোটামুটি বারেলি থেকে আর হরিদ্বারের দূরত্ব 257 কিলোমিটারের মতো। ঠিকঠাক সময় ট্রেন রয়েছে, আধা ঘন্টা লেটে রয়েছে। আশা করছি এরপরে যখন মুরাদাবাদের উদ্দেশ্যে ট্রেন যাবে তখন মেকআপ করে দেবে, কোনো রকম অসুবিধা হবে না। এইদিকে উত্তরপ্রদেশের দিকে যত স্টেশন দেখতে পাচ্ছি, দেখুন প্ল্যাটফর্ম কোথায় এবং ট্রেন কোথায়, বেশ অনেক নিচু নিচু। এটা কেন আমি বুঝতে পারছি না, হয়তো লোকাল ট্রেনের জন্য, কিন্তু এটা ঠিক আমি বুঝতে পারছি না কেন।
মোটামুটি 5 মিনিট স্টপ দিয়ে বারেলি জাংশন থেকে ট্রেন রওনা দিয়েছে মোরাদাবাদের উদ্দেশ্যে। এই বারেলি থেকে মোরাদাবাদের দূরত্ব প্রায় 90 কিলোমিটার এবং সময় লাগবে 1.5 ঘন্টা মতো। ততক্ষণে কিছু খাওয়া দাওয়া করে নেবো এবং মোরাদাবাদ থেকে হয়তো লাঞ্চটা উঠবে আমাদেরকে, কারণ একটার সময় লাঞ্চ দেবে বলেছে, যে লাঞ্চ অর্ডার দিয়েছি। মোরাদাবাদ থেকে লাস্কারের দূরত্ব প্রায় 150 কিলোমিটার মতো, তখন কিন্তু আমরা লাঞ্চটা সেরে নেব। সময় দুপুর 1:05 এবং নির্ধারিত সময় থেকে 24 মিনিট লেটে মোরাদাবাদ জাংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করেছে আমাদের কুম্ভ এক্সপ্রেস। এরপরে স্টপেজ হচ্ছে শুধুমাত্র লাক্সার, তারপরেই আমাদের গন্তব্য হরিদ্বার। মোটামুটি মোরাদাবাদের আগেই আমরা যে প্যান্টিতে খাবার অর্ডার দিয়েছিলাম, দাদা কিন্তু সার্ভ করা শুরু করে দিয়েছে। উপরে উঠবো এবং খাবার দাবার খাবো, আর কিছুক্ষণ বাকি আমরা নেমে পড়বো হরিদ্বারে। দাদা আমাদের সিটে খাবার দিয়ে দিয়েছে। এই 2টো এগ থালি অর্ডার দেওয়া হয়েছিল আর 4টে ভেজ থালি। এই যে রয়েছে ডিম, 2টো ডিম রয়েছে একটা থালির জন্য, এবং এই রয়েছে খাবার, ভাত, ডাল, সালাড, সবজি। আমি তো খেয়ে রিভিউ দেবই, এদেরকে জিজ্ঞাসা করি কেমন রে খাবার। গরমও এবং ঠিকঠাক, তাই তো? দাম হিসাবেও ঠিকঠাক, বল 150 টাকা ঠিকই রয়েছে। তাহলে বন্ধুরা সিটে বসে পড়েছি, সাইড লোয়ার সিট একদম সব থেকে বেস্ট। আর চলে এসেছে খাবার। ভেজ থালি নিয়েছি, দেখিয়ে দিই কি কি রয়েছে। ভাত, ডাল, তার সাথে স্যালাড, একটা মিক্স পিকেল রয়েছে। এই দুটোতে রয়েছে সোয়াবিন আলুর তরকারি, এবং যেহেতু ভেজ এই রয়েছে পনির। যারা এগ নেবেন এগ। মোটামুটি এগ থালি এবং ভেজ থালির দাম হচ্ছে 150 টাকা। চিকেন থালির দাম আমি জিজ্ঞাসা করে একটু বলে দেবো, চিকেন থালি অ্যাভেলেবেল রয়েছে। আচ্ছা, এক্সট্রা ভাতও কিন্তু দিয়েছে, এর জায়গায় পরোটা দিচ্ছিল। যারা পরোটা নেবেন না তার জায়গায় ভাত, ভাত না নিলে পরোটা। চামচ দিয়েছে, চামচ দিয়ে কে খাবে ভাই, চামচ থাক সাইডে, আর আচার থাক এইখানে। ভাত দিয়ে সোয়াবিন আলুর তরকারি দিয়ে একটু খাওয়া যাক। অবশ্যই ডালটা চামচ দিয়ে নিতে হবে। বাহ, ডালটা বেশ গাঢ় রয়েছে। তাহলে ডাল দিয়ে আর সোয়াবিন দিয়ে রাইসের কোয়ালিটিটা কিন্তু দারুণ, যাই বলুন। সময় দুপুর 3:12। ট্রেন আমাদের মোটামুটি সমস্ত লেট মেকআপ করে চলে এসেছে লাক্সার জাংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এইখান থেকে হরিদ্বার আর মাত্র 27 কিলোমিটার, ওই আধা ঘন্টা মতো সময় লাগবে। অর্থাৎ মোটামুটি ঠিক টাইমে 3:50 টাইম হচ্ছে হরিদ্বারে ঢোকার কুম্ভ এক্সপ্রেসের। আশা করি ঠিকঠাক সময় ঢুকে যাবো। চলুন, লাক্সারের বাইরেই দেখুন একদম গরম গরম সিঙ্গারা ভাজা চলছে, সিঙ্গারা, চপ আর লাইভ কাউন্টার। একেবারে 2 মিনিটই দাঁড়ালো এই স্টেশনে ট্রেন। রওনা দিল পরবর্তী স্টেশন হরিদ্বারের উদ্দেশ্যে, আমাদের গন্তব্য স্টেশন। নির্ধারিত সময় থেকে ওই 8-10 মিনিট লেটে হরিদ্বারের 4 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে আমাদের ট্রেন। বন্ধুরা, তাহলে মোটামুটি একদম নির্ধারিত সময় থেকে মাত্র 10 মিনিট লেটে আমরা পৌঁছে গেলাম হরিদ্বার। হ্যাঁ, হরিদ্বারে 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন প্রবেশ করেছে। আমাদেরকে ফুট ওভার ব্রিজ থেকে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে, কারণ ওখান থেকেই বাইরে বেরিয়ে হচ্ছে বাস স্ট্যান্ড। বন্ধুরা, কেদারনাথ ভ্রমণ এইবারে আমরা কিন্তু 12 জনের গ্রুপে করছি। হ্যাঁ, আমরা কুম্ভ এক্সপ্রেসে 6 জন এলাম এবং 6 জনের টিকিট পাইনি কুম্ভ এক্সপ্রেসে, তাই একটুখানি আলাদাভাবে অন্য রুটে এসেছে তারা এসেছে প্রথমে কলকাতা থেকে সাহারানপুর, আর সাহারানপুর থেকে হরিদ্বারে প্রচুর কানেক্টিং ট্রেন রয়েছে। তারা তাতে করে এসে গেছে, মোটামুটি দুপুর 2টোর সময় তারা পৌঁছে গেছে। এবারে আমাদের আগে থেকে কোনো হোটেল বুক করা নেই, তারা বাইরে গিয়ে একটা হোটেল থেকে কিন্তু বুক করে ফেলেছে। চলুন বাইরে বেরোই, স্টেশনের বাইরেই প্রচুর হোটেল রয়েছে, বাস স্ট্যান্ড রয়েছে, সমস্ত ডিটেলস আপনাদেরকে দেবো। চলুন, এই হচ্ছে ফুট ওভার ব্রিজ। এই দিক থেকে আমরা যাব 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। চলুন, স্টেশন থেকে বাইরে বেরোনোর জন্য সিঁড়ি তো রয়েছে, তারই সাথে রয়েছে এসকেলেটার। চলুন এসকেলেটার করে নামা যাক। নামছি আমরা এসকেলেটার দিয়ে। এই দেখুন বাইরে ভিড়টা দেখুন। স্টেশন থেকে বাইরে বেরোলাম এবং প্রত্যেক টুরিস্ট জায়গার মতো এইখানেও বাইরে বেরোলেই প্রচুর অটো, টোটোর ড্রাইভার, গাড়ির ড্রাইভার আপনাদেরকে জিজ্ঞাসা করবে ঘাটে নিয়ে যাব, 20 টাকা করে হোটেল দেখিয়ে দেবো ভালো ভালো। আমাদের তো করে নিয়েছে যারা আগে এসেছে। আর এই হচ্ছে সেই বিখ্যাত মহাদেবের প্রতিরূপ মূর্তি। হরিদ্বার স্টেশনে বাইরে বেরোলেই এত সুন্দর এই যে ভোলে বাবার মূর্তিগুলো করে রাখা রয়েছে, দেখে মন ভরে যাবে। চলুন এই দিক দিয়ে বাইরে বেরিয়ে বাম দিকে যাব, কারণ বাম দিকেই হচ্ছে হর কি পৌড়ির ঘাট, সেদিকেই হোটেল করেছে। স্টেশন থেকে বেরিয়েই বাম দিকে সোজা রাস্তা চলে গেছে একেবারে হর কি পৌড়ির যে ঘাট সেই দিকে। তবে স্টেশন থেকে বেরিয়েই দেখুন উল্টো হাতে অর্থাৎ ডান হাতে প্রচুর হোটেল রয়েছে। আপনারা এই সমস্ত হোটেল বুক না করে এসেও ডাইরেক্ট দেখতে পারেন।
তবে যেহেতু আমাদের গ্রুপে 6 জন আগে চলে এসেছে, তারা হোটেল বুক করে নিয়েছে এই সামনেই। চলুন, স্টেশন থেকে সোজা এসে একটা ইউ টার্ন, ঠিক তারপরেই এই দেখুন উল্টো দিকে একটা রাস্তা ঢুকে গেছে, হোটেল লেন নাম্বার 1 সাধু বালে মার। চলুন, এই রাস্তা পথে সোজা গিয়ে ওরা করেছে হোটেল। ওই রাস্তা দিয়ে সোজা চলে এসে ডান দিকে আরও একটা রাস্তা ঢুকেছে, এই যে সাই এম্পোরিয়াম। মেন রোড থেকে এসে বাম দিকে ঢুকেই এই হচ্ছে হোটেল বজরং গেস্ট হাউস। দেখুন, এই হচ্ছে প্রবেশদ্বার, সামনেই রিসেপশন রয়েছে। এবং যেহেতু আমাদের 12 জন রয়েছি, 6 জন করে 2টো রুম নেওয়া হয়েছে। চলুন দেখিয়ে দিই, সবাই তো ভিতরে ঢুকে গেছে। এই রয়েছে টোটাল রুম, অবশ্যই এসি রয়েছে এখানে, আর ছিমছাম রুম, মোটামুটি 6 জন শেয়ার করে থাকার মতো বেড একেবারে। আর এই হচ্ছে ওয়াশরুম, অ্যাটাচ টয়লেট, ওয়েস্টার্ন পট, দেখতে পাচ্ছি গিজারও রয়েছে। মোটামুটি এই রুমটার ভাড়া পড়েছে আমাদের 1500 টাকা। আচ্ছা, আর একটা যে রুম নিয়েছে সেটা হচ্ছে এই দিকে গিয়ে, অর্থাৎ এই অ্যাপার্টমেন্টটারও ওনাদেরই। চলুন, এই রয়েছে রুম। সবাই এসে, যেহেতু আমাদের একটা গ্রুপের 6 জন আগে এসে হোটেলটা বুক করেছে, আমাদেরকে ফোন করেছিল যে এই ধরনের রুম পাচ্ছি একটু সামনের দিকে, কিন্তু প্রায় পার রুম 3000 টাকা করে বলছে। এই দুটো রুম যে আপনাদেরকে দেখালাম, দুটো মিলিয়ে এরা দাম দর করে নিয়েছে এসি রুম মাত্র 3000 টাকা একদিনের জন্য। অবশ্যই কালকে সকালে আমরা যেহেতু হরিদ্বার থেকে সোনপ্রয়াগের উদ্দেশ্যে রওনা দেব, তার জন্য। আর হোটেলের কন্ট্যাক্ট নাম্বার এই বোর্ডে রয়েছে, আমি অবশ্যই বোর্ডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, আপনারা কিন্তু ফোন করে বুক করতে পারেন অবশ্যই। তো চলুন একটুখানি আগে ফ্রেশ হয়ে নিই। একদম ঠিক সময় আমরা পৌঁছেছি হরিদ্বার। যাওয়া যাক একদম সোজা গঙ্গার ঘাটে, সেখানে গিয়ে ডুব লাগাতে হবে। হ্যাঁ, হরকি পৌড়ি ঘাটে গিয়ে ডুবকি মারতে হবে। চলুন, হোটেলে চেঞ্জ করে হোটেলের বাইরে থেকেই একটা টোটো ধরে মাথা পিছু 20 টাকার বিনিময়ে আমরা চলে যাই সোজা হারকি পৌড়ির ঘাটে। বন্ধুরা, আমরা নামলাম হরকি পৌড়ি ঘাট, যেখানে ঘন্টাঘর সেইখানে। আপনারা কিন্তু এইখানেই নামবেন। যারা প্রথম আসবেন, জানেন না, ওই যে প্রথমে ব্রিজটা দেখালাম, ওই ব্রিজের কাছে নামিয়ে সবাইকে বলে যে এটাই হরকি পৌড়ির ঘাট। আমি দেখাচ্ছি সামনে গিয়ে। চলুন, এই দেখুন, এইখান দিয়ে সোজা একদম সামনে মনসা দেবীর মন্দির। এদিক দিয়ে সোজা এসে এই যে আমরা হেঁটে হেঁটে এখন ব্রিজের ওপরে চলে এলাম, এবং এইখানে আর একটা ব্রিজ রয়েছে, আর সেটাই মনে হচ্ছে ঘন্টাঘর। সবাই নেমে পড়েছে আমাদের গ্রুপে স্নান করতে। মোটামুটি এখানেই 12 জন আছে, নিচে 6 জন এবং ওপরে 6 জন আমাকে নিয়ে। গঙ্গার ধারে বিভিন্ন রকম ড্রাম বিক্রি হচ্ছিল বাড়িতে জল আনার জন্য। ওখান থেকেই একটা ড্রাম কিনে নিলাম এবং জল ভরে নিলাম বাড়িতে নিয়ে আসার জন্য। 5, 10, 20, 15 বিভিন্ন দামের ড্রাম ছিল। স্নান করে কয়েকজন হোটেলে চলে গেল এবং আমরা কয়েকজন হাঁটা দিলাম ঘন্টাঘরের দিকে, কারণ গঙ্গা আরতি দেখব বলে। আমরা হাঁটতে হাঁটতে অনেকটা গিয়ে পৌঁছালাম ঘন্টাঘরের কাছে, আর সেখানে গিয়ে ভিড় দেখে চক্ষু একেবারে চড়ক গাছ। হরিদ্বারে গঙ্গা আরতি দেখার জন্য একটু তাড়াতাড়ি যেতে হবে, যাতে সামনে থেকে দেখা যায়। যেহেতু আমাদের লেট হয়ে গেছিল, অনেকটা দূর থেকে ঠিকভাবে দেখা যাচ্ছিল না, তাই আমরা 2 ভাই মিলে রওনা দিলাম হোটেলের দিকে। এই ব্রিজের মধ্যে তরমুজ বিক্রি হচ্ছে, নেওয়া হলো।
দুটো 50 টাকা। তরমুজ খাওয়ার পর আমরা হোটেলের দিকে ফিরে আসি এবং স্টেশনের কাছে প্রচুর এই ধরনের ট্রাভেল এজেন্সির দোকান রয়েছে যারা বিভিন্ন ধরনের গাড়ি এবং ট্যুর প্রোভাইড করে। আমরা এই রকমই একটা সংস্থা থেকে দুটো গাড়ি বুক করে নিলাম। হরিদ্বার থেকে বাস সার্ভিস তো রয়েইছে সোনপ্রয়াগ পর্যন্ত, তবে যেহেতু আমরা গ্রুপে ছিলাম আমরা বাসটাকে অ্যাভয়েড করলাম এবং প্রাইভেট গাড়ি বুক করে গেলে অনেক কিছু এক্সট্রা পয়েন্ট ঘোরা যায় তার জন্য। সন্ধেবেলা হারকিপৌড়ি ঘাট থেকে এসে প্রচুর ট্রাভেল এজেন্সি আমরা ভিজিট করলাম। এখন যেহেতু প্রচুর রাশের সময় গাড়ি অ্যাভেলেবেল খুব কম রয়েছে, মোটামুটি অনেক ঘোরাঘুরি করার পর আমরা দুটো আর্টিকা বুক করলাম। 6-6-12 জন যাব। একটা আর্টিকা 8,000 টাকা করে নিল, যারা সোনপ্রয়াগে ড্রপ করে দেবে। বাসের টিকিট তো অনলাইনে নেই, সরকারি বাস রয়েছে, তবে সবাই বলল দেখ বাসে তো চাপবই, একবার চাপা হবে কোনো। এখন যেহেতু রাস্তায় ধাড়িদেবী টেম্পল, রুদ্রপ্রয়াগ এইসব পড়ে, সেহেতু আমরা প্রাইভেট গাড়িতে যাই। প্রাইভেট গাড়িতে গেলে কি হবে, ওইগুলো আমরা ভিজিট করে নিতে পারবো। না হলে কিন্তু বাসে করে গেলে বাস কোথাও দাঁড়াবে না ওই সব জায়গায়। তাহলে ঠিকঠাকই রয়েছে, মোটামুটি আমাদের মাথা পিছু ওই 1400 টাকা করে পড়ছে, 1400। সেই বাসে, প্রাইভেট বাসে তো 1000 টাকা লেগেই যেত। কালকে সকাল 4টে থেকে 4:30 আমাদের বেরোতে হবে। এখন বেরিয়ে পড়েছি রাস্তায়। আমরা ডিনারের জন্য কিছু নিয়ে নেবো। প্রচুর দোকান আছে রাস্তায়, আর এখানে সমস্তই ভেজ, আলাদা করে বলার কিছু নেই। হোটেল থেকে জাস্ট বেরিয়েই সামনে একটা বাম হাতে ছোট্ট দোকান রয়েছে, যেখানে রুটি, ভাত, আলাদা করে তড়কা, মিক্স ভেজ সমস্ত কিছুই পাওয়া যায়। রাত্রে যেহেতু রুটিই খাবো, ট্রেনে তো দুপুরে ভাত খেয়েছি। রুটি এখানে 10 টাকা পিস, আর আমরা মিক্স ভেজ বললাম। মিক্স ভেজ হচ্ছে 1 প্লেট 140 টাকা, একদম বানিয়ে দেবে, লাইভ বানিয়ে দেবে। আর ম্যাগি নিলে ম্যাগি তো 50 টাকা। আর এটা এখন হচ্ছে ডাল ফ্রাই। ডাল ফ্রাই কত বাদা কিতনা? ডাল ফ্রাই হচ্ছে 90 টাকা। এই যে ডাল ফ্রাই হচ্ছে, এই যে মিক্স ভেজ হচ্ছে লাইভ, পনির দিল। এইখানে তো আমরা 5 জন এসেছি, মোটামুটি আমাদেরকে নিয়ে যেতে হবে হোটেলে যেতে, কারণ একজন হোটেলে আমাদের রয়েছে, আর এরা এখানে 3 জন খাচ্ছে রুটি তার সাথে ডাল ফ্রাই। রাস্তার ধারে বিক্রি হচ্ছিল গরম গরম গোলাপ জামুন, 2 পিস 30 টাকা। নিয়ে নিলাম ডিনারের জন্য। তাহলে বন্ধুরা, মোটামুটি কলকাতা থেকে হরিদ্বারে এসে, হরিদ্বারে আমরা গঙ্গা ঘাটে গেলাম, স্নান টান করলাম এবং গাড়ি করে নিলাম কালকে সোনপ্রয়াগ যাওয়ার জন্য। হোটেলের রুমে এসে খাওয়া দাওয়াও করে নিলাম, সেটাও দেখালাম। এখন পালা হচ্ছে এবার ঘুমিয়ে পড়ার। কালকে সকালে উঠে আমাদেরকে রওনা দিতে হবে সোনপ্রয়াগের উদ্দেশ্যে। তাহলে এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেহেতু আমরা একেবারে রাশের সময় এসেছি, সেহেতু শেয়ারিংয়ে যেতে পারছি না, বাসে যেতে পারছি না, কারণ সমস্ত বাসই বুক রয়েছে। সরকারি বাসে হয়তো লাইন দিয়ে পেতাম, যেহেতু 12 জন রয়েছি সেক্ষেত্রে আমাদের অনেক প্রবলেম হতো। তাই যেহেতু আমরা পার্সোনাল গাড়ি বুক করে যাচ্ছি, কালকে আমরা কিন্তু খুব ভালোভাবে ধাড়িদেবী এবং দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ এই সমস্ত দেখতে পারবো। রুটি আর মিক্স ভেজ রুমে নিয়ে চলে এলাম, চলুন খেয়ে নেওয়া যাক। দেখে তো দারুণ লাগছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই। পরের ভিডিওতে আমাদের হরিদ্বার থেকে সোনপ্রয়াগ পর্যন্ত যাত্রা এবং সোনপ্রয়াগ থেকে পায়ে হেঁটে একেবারে বাবার দর্শন সমস্ত কিছুই তুলে ধরবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।